আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথোপকথনে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলের পারমাণবিক শক্তি কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরান দাবি করেছে। ক্ষয়ক্ষতির কোনো খবর নেই বলে ইসরায়েল জানিয়েছে। কেন্দ্র দেশের সব রাজ্যে বাণিজ্যিক এলপিজির আরও 20% বরাদ্দ অনুমোদন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক সময়ে যুদ্ধ জাতীয় নিরাপত্তার পাশাপাশি অর্থনীতি, জ্বালানি এবং খাদ্য নিরাপত্তাকেও প্রভাবিত করে। ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় ভারতের শীর্ষ বাছাই অনাহত সিং মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি ড মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। উভয় নেতাই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, সুস্থায়িত্ব এবং উন্নয়নের বিষয়ে আশা প্রকাশ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী আঞ্চলিক স্থায়িত্ব এবং বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যবস্থার উপর আঘাতের নিন্দা করেন। তিনি আবারও স্পষ্ট করে বলেছেন, জাহাজ চলাচলের সমস্ত পথ সুরক্ষিত এবং মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য সেদেশের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল ইরানের 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 8টি ড্রোন প্রতিহত করেছে। ইরানের আক্রমণ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের দিকে উড়ে আসা মোট 341টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1748টি ড্রোন নিষ্ক্রিয় করেছে। ইরানের এই বেপরোয়া হামলায় সশস্ত্র বাহিনীর 2 জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া পাকিস্তানি, নেপালি, বাংলাদেশি এবং প্যালেস্টাইনের বংশোদ্ভূত 6 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরশাহী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও সেদেশের প্রতিরক্ষা ব্যবস্থা জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, অপারেশন রোরিং লায়ন শুরুর পর থেকে এই প্রথম ইরান এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যা প্রায় 4000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ইসরায়েল আরও বলেছে, ইরান এখন বিশ্বব্যাপী হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের ক্ষেপণাস্ত্রগুলো এখন লন্ডন, প্যারিস কিংবা বার্লিনেও আঘাত হানতে সক্ষম। ইসরায়েল বলেছে, ইরান পশ্চিম এশিয়ায় 12টি দেশের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি বায়ুসেনা তেহরানের অনেকগুলো সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালায়। এদিকে ইসরায়েলের ডিমোনা ও নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইরানের সংবাদ মাধ্যমগুলি দাবি করেছে। ইরানের বুশের এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে তারা জানিয়েছে। অবশ্য ইসরায়েলের তরফ থেকে গুরুতর কোনো ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, ইসরায়েলের ডিমোনায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়েছে বলে খবর পাওয়া গেলেও নেগেভের পারমাণবিক গবেষণা কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও পর্যন্ত ইঙ্গিত মেলেনি। সন্নিহিত দেশগুলির থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে বিকিরণের কোনো অস্বাভাবিক মাত্রাও শনাক্ত করা যায়নি। আইএইএ এর মহানির্দেশক রাফায়েল মারিয়ানো গ্রোসি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তীব্রতর হচ্ছে। বৃহত্তর সংঘাতের আঁচ পাওয়া যাচ্ছে। বাগদাদে ইরাকের গোয়েন্দা সদর দপ্তরে ড্রোন হামলা এবং দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলায় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে ওই অঞ্চলের দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে তারা। লেবাননের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে অন্তত 40 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে, তারা সাফেদ এবং অন্যান্য এলাকার কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্র দেশের সব রাজ্যে বাণিজ্যিক এলপিজির আরও 20% বরাদ্দ অনুমোদন করেছে। এর ফলে মোট বরাদ্দ বেড়ে 50% পৌঁছল। পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সংযোগ ব্যবস্থা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে 10% বরাদ্দ করা হয়েছে। এই অতিরিক্ত বরাদ্দের ক্ষেত্রে রাজ্য বা স্থানীয় সংস্থা পরিচালিত রেস্তোরাঁ, ধাবা,
হোটেল, ক্যান্টিন, দুগ্ধশিল্প, ভর্তুকিপ্রাপ্ত ক্যান্টিন এবং অন্যান্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রসঙ্গে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি লিখে জানিয়েছেন এই বরাদ্দ সোমবার থেকে কার্যকর হবে। চিঠিতে তিনি বলেছেন, সামগ্রিক 50% বরাদ্দ থেকে বাণিজ্যিক এলপিজি পেতে গেলে আগে সব বাণিজ্যিক ও শিল্প সংগঠনের এলপিজি গ্রাহকদের তেল বিপণন সংস্থা ওএমসির কাছে নাম নথিভুক্ত করতে হবে। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতির মধ্যে উদ্ভূত সংকট নিরসনে সরকার তার সমাধান প্রক্রিয়া জোরদার করার পাশাপাশি নাগরিকদের ফের আশ্বস্ত করে বলেছে, দেশে পেট্রোল, ডিজেল বা এলপিজির কোনো ঘাটতি নেই, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, শোধনাগারগুলো থেকে অভ্যন্তরীণ এলপিজি উৎপাদন বাড়ানো হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে পিএনজি সংযোগকে অগ্রাধিকার দিতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনকে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও প্রধান শহর ও শহরাঞ্চলের বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের পিএনজি ব্যবহার শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যগুলোকে গ্যাসের অবৈধ মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রক। এজন্য সব অঞ্চলে অভিযান চালিয়ে যাওয়া হবে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রক জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল, বন্দরগুলির কার্যকলাপ, ভারতীয় নাবিকদের নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যের ধারাবাহিকতার উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। মন্ত্রক বলেছে, এই অঞ্চলের সব ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজে কোনো অনভিপ্রেত খবর পাওয়া যায়নি। মন্ত্রক জানিয়েছে, পশ্চিম পারস্য উপসাগরীয় অঞ্চলে 611 জন ভারতীয় নাবিক সহ মোট 22টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে। ডিজি শিপিং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। 500 জনেরও বেশি ভারতীয় নাবিককে ইতোমধ্যে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার লাগাতার কাজ করে চলেছে। ভারতীয় মিশনগুলো দিনরাত কাজ করে নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত জরুরি সহায়তা প্রদান করছে। বেশ কয়েকটি দেশ থেকে উড়ান চলাচল অব্যাহত রয়েছে, যদিও আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধের কারণে কিছু বিমান বিকল্প পথে চালানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক সময়ে যুদ্ধের নির্দিষ্ট সীমানা বলে এখন আর কিছু হয় না। জাতীয় নিরাপত্তার সঙ্গে অর্থনৈতিক, ডিজিটাল, জ্বালানি ক্ষেত্র ওতপ্রোতভাবে যুক্ত। উত্তরাখণ্ডের ঘোড়াখালীর সৈনিক স্কুলের প্রতিষ্ঠা দিবস ও হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে শ্রী সিং একটি শক্তিশালী সামরিক বাহিনীর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি উল্লেখ করেন, এখনকার সময় যুদ্ধে সাইবার, মহাকাশ ও তথ্য আদান প্রদানও জড়িত। वारफेयर में इकोनॉमिक वारफेयर के माध्यम से देशों को कमजोर किया जाता है। साइबर वारफेयर के जरिए पूरे सिस्टम को प्रभावित किया जा सकता है। स्पेस डोमेन में भी प्रतिस्पर्धा और सुरक्षा एक बड़ा विषय बन चुका है और सबसे महत्वपूर्ण बात यह है कि आज इंफॉर्मेशन वारफेयर का दौर है, जहां नैरेटिव को कंट्रोल करना भी वारफेयर का इंपॉर्टेंट पार्ट बन चुका है। প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিরক্ষা বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তিতে সজ্জিত করছে। তিনি বলেন, আগামী দিনে 100টি নতুন সৈনিক স্কুল স্থাপন করা হবে এবং এনসিসির শূন্যপদও বাড়ানো হবে। প্রতিরক্ষামন্ত্রী সৈনিক স্কুলে মেয়েদের ভর্তি হওয়াকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, এই মেয়েরা নারী শক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিবিআই গতকাল একটি ব্যাংক জালিয়াতি মামলায় রিলায়েন্স এডিএ গ্রুপের শীর্ষ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দায়ের করা এই মামলায় 2900 কোটিরও বেশি টাকার জালিয়াতির কথা বলা হয়েছে। এফআইআরে নাম রয়েছে রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেডের কর্ণধার অনিল আম্বানি সহ আরও কয়েকজনের। তাদের মধ্যে বেশ কয়েকজন সরকারি কর্মচারীও রয়েছেন। দিল্লিতে গতকাল সিবিআই সদর দপ্তরে রিলায়েন্স এডিএ গ্রুপের 2 গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর গৌতম দোষী এবং সতীশ শেঠকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এর আগে গত বুধবার অপর এক গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালাকেও জেরা করেছিল সিবিআই। উত্তর সিকিমের মাঙ্গানে গত সন্ধ্যায় 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 14 কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ডিফেন্স জিও ইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট এবং সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ গ্যাংটক ও পাকিয়াং জেলার 3500 মিটারের অধিক উচ্চতায় তুষারধসের সতর্কতা জারি করে। ইন্ডিয়ান ওপেন পিএসএ স্কোয়াশ ট্যুর কপার ইভেন্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন অনাহত সিং। মুম্বাইয়ে গতকাল সেমিফাইনালে তিনি স্বদেশী প্রতিদ্বন্দ্বী তানভি খান্নাকে 3-1 গেমে পরাজিত করে ফাইনালে স্থান নিশ্চিত করেন। শিরোপার লড়াইয়ে আজ তার প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই মিশরের হানা মোয়াতাজ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথোপকথনে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন।
ইসরায়েলের পারমাণবিক শক্তি কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরান দাবি করেছে। ক্ষয়ক্ষতির কোনো খবর নেই বলে ইসরায়েল জানিয়েছে। কেন্দ্র দেশের সব রাজ্যে বাণিজ্যিক এলপিজির আরও 20% বরাদ্দ অনুমোদন করেছে। খবর শেষ হলো, এর পরের খবর 7:25 মিনিটে।